This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। একটা প্রশ্ন দিয়েই শুরু করি। শারদিয়াতেও SIR, তার কারণ এবার SIR নিয়ে চড়া সুর শোনা গিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কণ্ঠে। ভারতের অবস্থাও নেপালের মতো হবে, এভাবে হুঙ্কার দিয়েছেন তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর। SIR কে মতুয়া বিরোধী বলে আক্রমণ করেছেন মমতা বালা। কি বলেছেন তিনি শোনাবো। সেন্ট্রালে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনটা কে করেছে? বিজেপি করেছে। কাদের জন্য করেছে? এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি কেটে যায় তারা কি হবে তাদের? আমরা বলছি আমরা চাই কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক, এবং সেখানে যদি এটা না করে আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে। এসেছে শরৎ, হিমের পরশ, আর তার মধ্যেই রাজনীতি গরম SIR নিয়ে। আর সেখানেই মমতা বালা ঠাকুরের মুখে নেপালের হুঁশিয়ারি, মানে নেপালকে নিয়ে হুঁশিয়ারি। আসুন একটু বিস্তারিতভাবে দেখি বিষয়টা। বিশেষ করে মতো সম্প্রদায়ের মানুষকে কিভাবে গোলামে পরিণত করবে, কখনো CA, কখনো ফরেন অ্যাক্টসে, আবার SIR নিয়ে যেটা করছে সেটা তো অলরেডি মানে চালু হবে খুব সম্ভব। তো এটা সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মতো সম্প্রদায়ের মানুষই সব থেকে ক্ষতিগ্রস্ত হয়, এবং ওরা চাইছে। 26-এর ভোটের আগে নানা হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে, সেখানেই মমতা ঠাকুরের নিশানায় SIR হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। SIR হবে। বিহার তো ট্রেলার, আসল পিকচার তো বেঙ্গলের জন্য করছে ওরা। কোটি অবৈধ ভোটার বাদ যাবে। আমরা SIR বিরুদ্ধে। SIR নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। SIR নিয়ে সরগরম বাংলার রাজনীতি, ঠিক সেখানেই মতুয়া ভোটের অঙ্ক কষেই কি মমতা ঠাকুরের মুখে SIR থেকে CAA? বিভিন্নভাবে যারা বিজেপি করে তারা চলে বলে কৌশলে দেখছে যে CA-তে তারা অ্যাপ্লাই করেনি। তারা বিল পাস করার পরে ভেবেছিল যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক এখানে ভরবে ফর্ম, কিন্তু করেনি বলে তারা আবার ঘুরিয়ে সেটাকে এখন আবার হিন্দু কার্ড করা। রাজনীতির ভোট বাক্সে মতুয়া তুমি কার? সমীক্ষা বলছে রাজ্যে 39টি বিধানসভা আসনে 20% বেশি মতুয়া ভোট রয়েছে। ঠিক সেখানেই আক্রমণ রাজ্যসভার তৃণমূল সাংসদের। আইনটা কে করেছে? বিজেপি করেছে। কাদের জন্য করেছে? এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি কেটে যায় তারা কি হবে তাদের? আমরা বলছি আমরা চাই কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক, এবং সেখানে যদি এটা না করে আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? স্বাভাবিক ওনার যদি একটা রিয়াকশন হয়ে থাকে এটা সত্যি, কারণ চিন্তিত হয়ে গেছে এবং কিছুটা বিস্মিত। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঘিলু খাচ্ছে, এই তৃণমূলীদের মাথায় SIR ঢুকেছে, এটা রোগ। চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে। সেটা যেন মোদি এবং অমিত শাহ সেটা জেনে রাখে। ক্যাম্পগুলো তৈরি করছে, এই যে ক্যাম্প যদি CA, তো তারা বুঝতে পারছেন SIR NRC-র ব্যাকডোর। SIR কিন্তু NRC-র একটা ব্যাকডোর। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন, রাঁচিতে চলে যান, মাথারটা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধেই কাজ হবে। শাসক দলের মমতা বালা ঠাকুরের নেপাল হুঁশিয়ারি, তাতে শাসক দলের অস্বস্তি কি বাড়ল? অন্যদিকে বংশী আবার উল্টো সুরে বাজে। কেন বলছি? কোচবিহারের বংশীবদন বর্মন SIR চাই, NRC চাই প্রকাশ্য সভায় দাবি করেছেন রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এই বংশীবদন বর্মন। SIR-এ কেউ বাধা দিলে আমাদের জানান, আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি। ঠিক তৃণমূলের উল্টো পথে হেঁটে প্রকাশ্যে মন্তব্য করলেন বংশীবদন, যিনি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা। বংশীবদন বর্মন তার পুরো নাম। তোমরা জোর করিয়ে যদি কেউ বাধা দেয়, নির্বিঘ্নে তোমরা SIR করো, আমার তরফ থেকে কোনো বাধা নাই। তাহলে উপরে ভোট
আমার শক্তি আরো বৃদ্ধি ঘটিবে। শুনলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন। তিনি কি বলছেন? তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ। তিনি আবার তৃণমূল সরকারের যে রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে সেই বোর্ডের চেয়ারম্যান। সেই শাসক ঘনিষ্ঠ বংশী উল্টো সুরে কেন বাজলো এ প্রশ্ন উঠছে। একটা ভোটের কম বেশিতে হাজির হয়, আরো যদি এসআইআর কোনা হয়, আমরা এসআইআর পক্ষে। তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত বংশীবদন বর্মনই এসআইআর চান। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত। বর্তমানে তৃণমূল সরকারের রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান। সেই বংশীবদনই বলছেন এসআইআর চান। যদি এসআইআর হয়, নির্বাচন কমিশনকে হাঁটুক, তোমরা জোর করিয়ে যদি কাউ বাধা দেয় নির্বিঘ্নে তোমরা এসআইআর করো, আমার তরফ থেকে কোনো বাধা নাই। আমাদের দলের যে সিদ্ধান্ত, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা ব্যানার্জি তিনি সেটা বলেছেন। আলাদা সংগঠন করেন, ওনার আলাদা সংগঠন, ওনার সংগঠনের ঝান্ডা আলাদা, নীতি আদর্শ আলাদা। রবীন্দ্রনাথ ঘোষ প্রশ্ন এড়িয়ে গেলেও বিতর্ক তো রয়েই গেল। খোদ তৃণমূল সরকারের রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এসআইআর চান। উত্তরবঙ্গে কিন্তু রাজবংশী ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর, যা অনেক হিসেব নিকেশ বদলে দিতে পারে। পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে 32টি আসনেই রাজবংশীদের প্রভাব রয়েছে। বংশীবদন কি উল্টো সুরে গাইছেন? এখানে শেষ নয়। গত জুলাই মাসেই কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ অসম সরকারের। তা নিয়ে রাজনীতির জলঘোলা কম হয়নি। বাংলার মানুষকে নানাভাবে হ্যারাস করা, সে দিল্লিতে হোক, অসমে হোক, বাঙালি দেখলেই তাকে নানাভাবে সমস্যায় ফেলো। এর বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে। আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলাদেশিদের তাড়ানো যাবে না। খোদ মুখ্যমন্ত্রীও 24-এর লোকসভা ভোট প্রচারে বারবার বলেছেন কোনো এনআরসি করতে দেবেন না। আমি এনআরসি কোনোদিন করতে দেব না। আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমি যখন বলছি এনআরসি করতে দেব না তো দেব না। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, এনআরসি কখনোই নয়। আর 26-এর ভোটের আগে উল্টো সুরেই বাজলেন বংশী। অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট, কুচবিহারের মানুষ যেটাই কয় সরকার সেটা বাধ্য শুনতে, সই করা আছে চুক্তি। আমার অসুবিধা কয়াগম, আমরা এনআরসি চাই। 26-এর ভোটের আগে বেসুরো বংশী। বঙ্গের শাসক দলের অস্বস্তি বাড়ল কি? আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সামিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমিরুল ইসলাম যে চেয়ারম্যান, কলকাতার যে চেয়ারম্যান, উনি ফোন করেছিল। ফোন করার পর তারপরে ওকে কালকে থেকে ফোন লাগাচ্ছি, কোনো রেসপন্সই পাচ্ছি না ওর কাছে। কি টাকা লাগলে আমাকে বলবি, টাকা দিয়ে বলছে কি কিসের লাগে ও টেনশন এই করে আছে বলতে পারবো। ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যোগাযোগ করা হয় তামিলনাড়ু সরকারের সঙ্গে এবং A to Z সবকিছু করা হয়। আমিরুল ইসলাম তিনি বলেছেন আমি টিকিটের ব্যবস্থা করে দিয়েছি, বলেছিল কিন্তু দেয়নি। সম্প্রতি ঘটে যাওয়া একটার পর এক ঘটনা, পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি এবং পরিযায়ী শ্রমিক একটা ইস্যু হয়ে গিয়েছে। সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূল গলা তুলেছে, বিজেপিও পাল্টা বলেছে সব ঝুট হ্যায়, সব মিথ্যে। তৃণমূল সাংসদ সামিরুলকেই পরিযায়ীদের বাংলায় ফেরানোর দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন আপনাদের শোনালাম। দিন কয়েক আগে তামিলনাড়ুতে আটকে থাকা কয়েকজন ফিরেও গিয়েছেন। তারপর রাজ্যে ফিরে আত্মহত্যা করেছেন কি পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদে ফেরা পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং এটা রহস্য মৃত্যু। পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আর্থিক অনটনেই আত্মহত্যা করেছে ছেলে, এমনটা দাবি করেছেন তার মা। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই।
আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কারণ তাদের নিয়ে যাওয়া হয়, দে আর ট্যালেন্টেড, দে আর স্কিলড। মাসখানেক আগে তামিলনাড়ুতে কাজে যান মুর্শিদাবাদের 10 থেকে 12 জন যুবক। তাদের সঙ্গে গিয়েছিলেন ভগবান গোলার ওয়াহিদ শেখ। অভিযোগ, তামিলনাড়ুতে মারধর করা হয় তাদের, সঙ্গে থাকা ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। দিন দুয়েক আগে কোনো ক্রমে বাড়ি ফিরে আসেন ওয়াহিদরা। তারপর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওয়াহিদের দেহ। বলছি কি টাকা লাগলে আমাকে বলবি, টাকা দিয়ে বলছে কি কিসের লাগে ও টেনশন এই করে আছে বুঝতে পারবো না। বাড়ি আসার পরে তো মানে মানসিক টেনশনে ছিল, এক কথা এটা মানসিক টেনশন, টাকা পয়সা হয়তো টাকা পয়সা কারোর কাছে ধার দেনা করেছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, টাকা পয়সা মানে মানসিক টেনশনে ছিল। দুশ্চিন্তা থেকেই আত্মঘাতী। জুলাই মাসের শেষে সেদিন প্রশাসনিক বৈঠক ছিল বোলপুরে। সেদিনই সামিরুল ইসলামকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে, আমি সামিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। কিন্তু মাস দেড়েক পর ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ওয়াহিদের ফিরিয়ে আনা নিয়েও শুরু হয়েছে চাপানুতর। ওয়াহিদের সঙ্গে ফিরেছেন আরেক শ্রমিক, তিনি বলছেন কোনো টাকা মেলেনি। তা আমাদের কাছে টাকা নাই, সেজন্য আমরা হেল্প চাইছিলাম। তো টাকা না থাকার কারণে এবার বললো কি ঠিক আছে আমি টিকিট করে দিচ্ছি, সেটাও করে দিল না। এবার বাড়ি থেকে আমরা টাকা পয়সা ধার ধর করে টিকিট কাটলাম। টিকিট কাটার পর বাড়ি আসলাম। বাড়ি আসার পর এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি। কিছু দুষ্কৃতী তামিলনাড়ুর যারা ওদের মালিকের বাড়ি থেকে চুরি করছিল, তখন ওরা বাধা দেয়। তারপর ওরা গ্রুপ মিলে ওদেরকে অ্যাটাক করে। যে ছেলেটা সুসাইড করেছে, যে ভাইটি আমার, সেই ছেলেটা আগেই পালিয়ে আসে, আমাদের কাছে ইনফরমেশন আসার আগে পালিয়ে আসে, এবং এর পরিবার থেকে এবং এই ছেলেটার কাছ থেকে কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যোগাযোগ করা হয় তামিলনাড়ু সরকারের সঙ্গে, এবং A to Z সবকিছু করা হয়। সামিরুল ইসলাম তিনি বলেছেন আমি টিকিটের ব্যবস্থা করে দিয়েছি, বলেছিল কিন্তু দেয়নি। না, উনি তারপর আবার দাবি করেছেন যে আমি টাকা দিয়েছি টিকিটে। না, দেয়নি, টাকা দেন না, বাড়ি থেকেই টাকা। উনি আপনারা যেদিন বলেছিলেন আমাকে ফোনে যে টাকা টিকিট আসতে পারছে না, সেই দিন উনি আবার বলেছেন যে আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিই। না, এটা ভুল, মিথ্যা কথা বলেছে। কেউ এখনো টাকা দেয় না, কোনো নেতা বা কোনো কেউ দেয়নি, কেউ দেয়নি। তাহলে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে সামিরুল ইসলামকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, অথচ পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের যে চেয়ারম্যান তার বিরুদ্ধেই অভিযোগ পরিযায়ী শ্রমিকের। ভাবুন একবার। পরিবারের পক্ষ থেকে এই কথা বলা হয় যে সামিরুল বাবু যেটা বলেছেন মিথ্যে, তাহলে পুরো বিষয়টা খতিয়ে দেখার প্রয়োজন। ওই ভদ্রলোক কেন এই এরকম আত্মহত্যা করেছেন সেটা আমাদের জানা নেই। আমরা কিন্তু প্রয়াসটা অত্যন্ত সাধারণভাবে স্বচ্ছভাবে করা হয়। আমার মনে আছে যে কুচবিহারের কোনো একজন প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের, তিনিও একটি ভিডিও, অন্য ঘটনার ভিডিও, পরিযায়ীদের উপরে আক্রমণের ঘটনা বলে পোস্ট করেছিলেন, পরে অবশ্য ডিলিট করেন। ফলে পুরো বিষয়টা কেন কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা পরেই মন্তব্য করা উচিত বলে মনে করি। এই দায়িত্বটা কিন্তু আবার চলে আসে কেন্দ্রের সরকার। যদি তারা ওই 100 দিনের কাজের টাকা না বন্ধ করত, যদি মানুষকে এইভাবে হেনস্থা না করতো, তাহলে অনেক বিষয়ই হতো না। পুলিশ চাইলেই ধরতে পারে নাকি পারে না, এ প্রশ্ন বারবার ঘুরপাক খায় নানা ঘটনায়। কিন্তু পুলিশ চাইলেই ধরতে পারে। রানাঘাট জেলা পুলিশ সেটা করে দেখিয়েছে। চোখে ধুলো দিয়ে জেলের ছদ্মবেশে পালানোর চেষ্টা, আর জেলের ছদ্মবেশেই অভিযুক্তকে পুলিশ ধরে ফেলল। হরিণঘাটায় এক নাবালিকাকে যৌন হেনস্থা করে গ্রেফতারি এড়াতে জেলের ছদ্মবেশ ধারণ করে অভিযুক্ত। দীর্ঘদিন তার খোঁজ করছিল পুলিশ। শেষমেশ কাকদ্বীপে গিয়ে ওই জেলের ছদ্মবেশেই মাঝ সমুদ্র থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, 2024 সাল থেকে ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল জেলা পুলিশ। অবশেষে ছদ্মবেশের আড়ালে ছদ্মবেশ ধারণ করে সাফল্য। সে প্রশ্নটাই আরো একবার তুলছি। কে বলে পুলিশ পারে না? রানাঘাট জেলা পুলিশ সেটা করে দেখিয়েছে। কিন্তু কলকাতা পুলিশ, কলকাতায় আবারও গুলি চলল। মহালয়ার দিন সকালে চারু মার্কেট থানা থেকে ঢিলছোড়া দূরত্ব বললে কম বলা হবে, একটা জিমে, সেখানে গুলি। থানার কাছে জিমে 2 রাউন্ড গুলি চালায়
দুষ্কৃতীরা এবং তারা পালিয়েও যায়। এখনো পর্যন্ত যেটুকু যা জানা যাচ্ছে, ক্লু বলতে পারেন বা বেশ কিছু ইনফরমেশনস, তাতে দুষ্কৃতীদের নিশানায় ছিলেন নাকি ওই যে মাল্টি জিম, ওই জিমের মালিক। সূত্রের খবর সেই সময় জিমের মালিক জিমে ছিলেন না, তাই তিনি রক্ষা পেয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, এ শহরে বারবার প্রকাশ্যে এভাবে গুলি চালনার ঘটনা কি করে ঘটছে? মানে দুষ্কৃতীরা কিভাবে এত সাহস পাচ্ছে প্রকাশ্যে এসে রাস্তায়, কখনো বা কাউন্সিলরকে গুলশান কলোনিতেও আমরা দেখলাম। প্রশ্ন হচ্ছে পুলিশ তাহলে কি করছে? দেশপ্রাণ শাসমাল রোডের ধারে একেবারে রাস্তার ওপরেই এই জিম। চারুমার্কেট থানা থেকে দূরত্ব 280 মিটারের মধ্যে। মহালয়ার দিন জনবহুল এই এলাকাতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। জিমের মধ্যে চলল গুলি। দুটি বাইকে 4 জন আসে জিমের নিচে। রেনকোট এবং হেলমেট পরে দোতলার জিমে ঢোকে দুই দুষ্কৃতী। রিসেপশনে গিয়ে জিমের মালিক জয় কামদারের খোঁজ করে তারা। জিমের মালিক তখন অন্য ঘরে ছিলেন। এরপর 2 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। দুজন বাইকে বসছিল, দুজন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কাউকে চিনি না, আমরা জানিও না। এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে জয় আছে। যে ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে অন্য কিছু? কি কারণে জিমের মালিককে টার্গেট করেছিল দুষ্কৃতীরা? তদন্তে ঘটনাস্থলে যায় চারুমার্কেট থানার পুলিশ। জিমের মধ্যে সিসিটিভি ছিল না। দুষ্কৃতীদের সম্পর্কে সূত্র পেতে বাইরের রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইনভেস্টিগেশনের পরেই আমার বোঝা যাবে, কেননা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিং এর পারপাস। বলতে পারি এটুকুনি যারা আছেন, যারা আহত হয়েছে তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব। জিমের ভেতরে ঢুকে সেখানে মালিককে খোঁজ করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন এখানকার মানুষজন। তবে কি কারণে এই ঘটনা ঘটলো, জিমের যে মালিক ছিল তাকে কেন গুলি করার চেষ্টা করা হলো, কেন শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হলো, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চারুমার্কেট থানার পুলিশ। এটাই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল, সবাই এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কি অবস্থা হবে। শহর কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। সম্প্রতি বোমা গুলিতে উত্তপ্ত হয়েছে কসবার গুলশান কলোনি, যার রেশ রয়েছে এখনো। তার মধ্যে চারুমার্কেট থানা লাগোয়া এলাকায় চলল গুলি, সেটাও মহালয়ার দিন। উৎসবের মরশুমে প্রশ্নে নাগরিকদের নিরাপত্তা। দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন সহসভাপতির রহস্য মৃত্যুতে খুনের অভিযোগ করেছেন দলীয় কর্মীরা। গতকাল সন্ধ্যায় সিঁড়ির গ্রিলে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় এবং পা মুড়ে বসা অবস্থায় ছিল তার দেহ। কর্মীরা জানিয়েছেন যে দুপুরে বাগানবাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি খাওয়া দাওয়া করেছিলেন। তৃণমূলের প্রাক্তন সহসভাপতি, যার নাম নিখিল নায়েক, তারপর তিনি আর বাড়ি ফেরেননি। বাগানবাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়। এই চেয়ারে বসতেন এখানকার নেতা, জেলা কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি, আইএনডিটিউসির সহসভাপতি, দুর্গাপুর পুরসভার বিধানসভা নির্বাচনে তৃণমূলে উনি প্রার্থীও ছিলেন, নিখিল নায়েক। গতকাল নিখিল নায়েকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। কি করে মৃত্যু হলো এটা নিয়ে প্রশ্ন আছে। কর্মী সমর্থকরা দাবি করছেন তাকে সম্ভবত খুন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যেটা জানা যাচ্ছে, ফরেনসিক টিম তারাও আসবে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তর সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। আমার সহকর্মী জয়ন্ত বলছিলেন, আপনারা শুনলেন। ফলে এখনো পর্যন্ত যে রহস্যগুলো ঘনীভূত হয়েছে, প্রথমত ঝুলন্ত দেহ পাওয়া যায়, কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পা মোড়া অবস্থায়, বসা অবস্থায় সেই দেহ পাওয়া যায়। ফলে প্রশ্ন কিন্তু অনেকগুলো। এই তার দলের কর্মীরা তারা জানাচ্ছেন যে দুপুরবেলা একটি বাগান বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি খাওয়া দাওয়া করছিলেন। তৃণমূল প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন সহসভাপতি নিখিল নায়েক, যার নাম। তৃণমূলের প্রাক্তন সহসভাপতি নিখিল নায়েক তারপর কিন্তু আর বাড়ি ফেরেননি।
ফলে বাগান বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়। তার বন্ধু বান্ধবদের সঙ্গে তিনি সেখানে খাওয়া দাওয়া করেছেন, সেখানে বেশ কিছু গল্পগুজব হয়েছে নিশ্চয়ই। তারপর তিনি বাড়ি ফেরেননি, শুধু তাই নয়, তার দেহ উদ্ধার হয় এবং পা মুড়ে বসা অবস্থায় দেহ উদ্ধার হয়। ফলে অনেকগুলো প্রশ্ন, এবং সেই দিন তার সঙ্গে যারা যারা ছিলেন তাদের সঙ্গে পুলিশ কথা বলেছে। এখনো পর্যন্ত কোনো রকম কিনারা করা যায়নি। বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক দল যাওয়ার কথা, কিন্তু যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট আসছে সেই রিপোর্ট ছাড়া সেই বাড়িতে গিয়ে তারা খুব একটা কিছু করে উঠতে পারবেন না। গোটা বিষয়টা এখনো কিন্তু রহস্যের আকারেই রয়েছে। আমরা খুব সম্মান করি, আমরা খুব ভালোবাসতাম, আমাদের মানে যাকে বলে ঘরের লোক ছিল, মানে আসা যাওয়া সব সময় করতাম। আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম। আমরা প্রকৃতি যাতে সত্য, সেই সত্য উদ্ঘাটন হোক, এটা আমরা প্রশাসনের কাছে চাই, যাতে সত্য উদ্ঘাটন হোক এবং ওনার যে মৃত্যুর কারণ সেই কারণটা বেরিয়ে আসুক। সেটা তো পরিবার অবধি ছেড়ে দিন না, সব কিছুতে এই রাজনৈতিক নেতারা ঢুকে পড়েন কেন? একটি মৃত্যু হয়েছে, সেই কারণটা তো পুলিশ রয়েছে, পুলিশ সেটা দেখুক, বাড়ির লোক যেটা চাইছে সেটা হবে। আপনারা ঝাঁপিয়ে পড়ছেন কেন? এই জন্য লাশের রাজনীতিটা বন্ধ করুন। আমরা নিজেরাই ব্যথিত যে তার হঠাৎ এই অকাল প্রয়াণ হলো কেন। পরিবারের লোক কি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে? কারণ এখন তো যত তৃণমূল কংগ্রেসের নেতা মারা যান তাদের পরিবারের মানুষজন পুলিশ বা সিআইডির কথা বলেন না, তারা বলেন যে আমাদের সিবিআই তদন্ত চাই। তো তৃণমূলকে রাজ্যব্যাপী খুন করছে, এই বিষয়টি আমার জানা নেই। রহস্যজনক যদি হয় তাহলে জানবেন ওর মধ্যে তৃণমূল আছে। ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের সুস্তানি মোড় থেকে ধৃত বাংলাদেশি তরুণী। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তরুণীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ। প্রতি মাসে 10 তারিখে বেতন হলেও সেপ্টেম্বরে এখনো বেতন পাননি, অভিযোগ হাসপাতালের অস্থায়ী কর্মীদের। দ্রুত বেতন না মিললে কর্মবিরতির হুঁশিয়ারি অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের। বাড়ির সেপটিক ট্যাঙ্কের জন্য কূপ খননের সময় বিপত্তি। মেমারির উত্তর কৈলাসপুরে বিষাক্ত গ্যাসে মৃত 2। কুয়ো কাটার জন্য গর্তে নামেন সাবির আলী ও সামু। দুজনেই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করতে যান আরও 3 জন। তারাও অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। সবচেয়ে বড় দুর্গা বানিয়ে সবার নজর কেড়েছিল দেশপ্রিয় পার্ক। এবার শাঁখ বাজিয়ে রেকর্ড করল কলকাতার জনপ্রিয় এই পুজো কমিটি। বাঙালির পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে শঙ্খধ্বনি। একসঙ্গে 670 জন মহিলা শাঁখ বাজিয়ে এশিয়া বুক অফ রেকর্ড ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলল দেশপ্রিয় পার্ক দুর্গাপুজো কমিটির। দেবী চৌধুরানী ছবির প্রমোশনে দক্ষিণ কলকাতায় চাঁদের হাট। কেন্দুয়া শান্তি সংঘে কচি কাঁচাদের সঙ্গে ভৈরবী যাত্রায় পা মেলালেন ছবির কলাকুশলীরা। রাস্তার দুধারে দর্শকদের ভিড়ের মধ্যেই হাঁটলেন ছবির ভবানী পাঠক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিকরা। দুর্গাপুজোর উদ্বোধন মিলিয়ে দিল ময়দানের 2 চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল ও মোহনবাগানকে। লেকউড এস্টেট প্রিমিয়াম ফেজ 2 আবাসনের পুজোর উদ্বোধন ছিলেন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ফুটবল ক্লাবের কর্মকর্তারা। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক সৃঞ্জয় বোস, ইস্ট বেঙ্গল ক্লাবের রূপক সাহা সহ সৈকত গাঙ্গুলিরা। কুলতলিতে সিপিএম ও এসইউসিআই দলে বড় ভাঙন। 2 দল ছেড়ে তৃণমূলে যোগদান। গোপালগঞ্জ অঞ্চল থেকে বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থক মিলিয়ে প্রায় 1000 জন তৃণমূলে যোগদান করেছেন, এমনটাই দাবি কুলতলির বিধায়কের। মালদা কংগ্রেস নেতার দাদাগিরি। ভাঙন কবলিত এলাকা থেকে দুর্গতদের সরানোর সময় 2 সিভিল ডিফেন্স কর্মীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় মোথাবাড়ির পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের ব্লক সভাপতির ভাই। জেলা শাসকের নির্দেশে এলাকায় যান সিভিল ডিফেন্সের সদস্যরা। সে সময় তাদের মারধরের অভিযোগ ওঠে কংগ্রেস নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে। মহালয়ার সকালে দিনহাটায় কীর্তন সামগ্রী বিতরণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। জেলায় 55টি কীর্তন দলকে খোল করতাল বিতরণ করলেন উদয়ন গুহ। কীর্তন বাংলার প্রাণের সংস্কৃতি, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় এই উদ্যোগ, মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর।
ঘাটালের পুজো কমিটিগুলোকে দেওয়া হলো সরকারি অনুদানের চেক। মহালয়ার দিন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল টাউন হলে এলাকার 139টি দুর্গাপুজো কমিটিকে চেক বিতরণ করে জেলা প্রশাসন। ছিলেন ঘাটালে মহকুমা শাসক। উৎসবের মরশুমে দুবরাজপুরে উদ্ধার বিপুল শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে স্বামী ভূপানন্দ মার্কেটের একটি গুদামে অভিযান দুবরাজপুর থানা পুলিশের। উদ্ধার প্রায় 12 লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি। গ্রেপ্তার করা হয়েছে গুদামের মালিককে। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH